প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আরও একটি প্রবলেম সলভ করব। তো দেখো, এখানে যে প্রবলেমটা দেখতে পাচ্ছ, এই প্রবলেমটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, কারণ এই প্রবলেম থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। দেখো, আমাদের প্রবলেমটা হলো যে 2 ওয়াট মিটার মেথডে 3 ফেজ 3 ওয়্যার ব্যালেন্স লোড। তো আমরা প্রথমে এখানে একটা বিষয় ক্লিয়ার হয়নি, 3 ফেজ 3 ওয়্যারটা কি, 3 ফেজ 3 ওয়্যার এবং ব্যালেন্স সিস্টেম কি। তো দেখো, আমরা আলোচনার শুরুতেই বলেছিলাম যে 3 ফেজ সিস্টেমে লোডের কানেকশন হয় দুই ধরনের, একটা হচ্ছে ডেল কানেকশন আর একটা হচ্ছে ওয়াই কানেকশন বা স্টার কানেকশন। তো দেখো, আমাদের ডেল কানেকশন দেখতে অনেকটা ডেলের মতো। দেখো, এই যে এরকম ডেলের মতো হয়, এজন্য এটার নাম হচ্ছে তোমার ডেল কানেকশন। তো এইখানে দেখো, এই ডেল কানেকশনের ক্ষেত্রে 3 ফেজ সিস্টেমে দেখো এখানে 3টা তার, অর্থাৎ 3টা ফেজে 3টা তার রয়েছে। এখানে কিন্তু এক্সট্রা অন্য কোনো তার দেওয়ার কোনো জায়গা নাই, বা এখানে অন্য কোনো তার দেওয়ার সুযোগ নাই। তো এই যে ডেল সিস্টেমে শুধুমাত্র 3টাই তার আছে, দেখো 1 2 3, এখানে অন্য কোনো তার কানেকশন দেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। এজন্য এটার নাম হচ্ছে 3 ফেজ 3 ওয়্যার সিস্টেম। এটার নাম হলো 3 ফেজ 3 ওয়্যার সিস্টেম। এখন এই যে 3টা ফেজ দেখতে পাচ্ছ, 3টা ফেজের লোড যদি সেম হয় তাহলে সেটা হচ্ছে ব্যালেন্স সিস্টেম। অর্থাৎ এখানে প্রত্যেকটা ফেজের প্রত্যেকটা লোডের মান সমান হলে সেটাকে বলা হবে ব্যালেন্স সিস্টেম। মনে করো যে এটা 10 ওহম, এইটাও 10 ওহম, এইটাও 10 ওহম। তো তাহলে এটা হয়ে গেল ব্যালেন্স সিস্টেম। তো তাহলে দেখো, এখানে 3 ফেজ 3 ওয়্যার ব্যালেন্স, এই কথাটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি কখনো এরকম আসে 3 ফেজ 4 ওয়্যার, 3 ফেজ 4 ওয়্যার হলে তাহলে তখন বিষয়টা কেমন দাঁড়াবে? এইখানে তো আমার 3 তারের বেশি তার কানেকশন দেওয়ার কোনো সুযোগ নাই। এবার আসলে আমরা একটু ওয়াই কানেকশন নিয়ে আলোচনা করি। তাহলে আমাদের ওয়াই সিস্টেমটা দেখতে কেমন? এরকম। তাহলে এর এখানে একটা লোড, এখানে একটা লোড, এখানে একটা লোড। তাহলে দেখো, 3টা ফেজে আমি 3টা কানেকশন দিলাম, এটা আর, এটা ওয়াই, এটা বি। কিন্তু দেখো, 3টা ফেজ যেখানে মিলিত হয়েছে সেখানে কানেকশন দেওয়ার মতন কিন্তু আরেকটা জায়গা রয়েছে, যেটাকে আমরা বলি নিউট্রাল পয়েন্ট। তাহলে নিউট্রাল পয়েন্ট দিয়ে কারেন্ট বের হয়ে যাবে। এই 3টা ফেজ দিয়ে কারেন্ট এখানে প্রবেশ করবে এবং নিউট্রাল দিয়ে এটা বের হয়ে যাবে। তাহলে দেখো, এইখানে ওয়াই সিস্টেমে তার দেওয়া হচ্ছে কয়টা? 4টা তার আছে। তার মানে এটা হচ্ছে 3 ফেজ 4 ওয়্যার সিস্টেম। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো যে 3 ফেজ 3 ওয়্যার ব্যালেন্স লোড, 3 ফেজ 4 ওয়্যার ব্যালেন্স লোড। ব্যালেন্স মানে হচ্ছে এই 3টা লোড, অর্থাৎ প্রত্যেকটা লোডের মান হচ্ছে এখানে সমান। আচ্ছা, এরপরে দেখো, পাওয়ার পরিমাপ করে এ ওয়াট মিটারের রিডিং পাওয়া গেল 7500 ওয়াট, বি ওয়াট মিটার রিডিং পাওয়া গেল 1500 ওয়াট। নির্ণয় করো লোডের পাওয়ার ফ্যাক্টর। খ নম্বরে বলা হচ্ছে, যদি সার্কিটের ভোল্টেজ 440 ভোল্ট হয় তবে এ ওয়াট মিটারের পার্ট দেওয়ার জন্য প্রতি ফেজে সংযুক্ত ক্যাপাসিটরের মান নির্ণয় করো, ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। তো এখানে প্রথম যে অংশটা, ক নম্বর অংশটা, এটা মোটামুটি সোজা একটা অংশ, কিন্তু খ নম্বরে গিয়ে বলা হচ্ছে যে যদি সার্কিটের ভোল্টেজ 440 ভোল্ট হয় তবে তোমার হচ্ছে এ ওয়াট মিটারের পার্ট দেওয়ার জন্য প্রতি ফেজে সংযুক্ত ক্যাপাসিটরের মান নির্ণয় করতে হবে, এবং ফ্রিকোয়েন্সির মান দেওয়া সেখানে 50 হার্টজ। তো তাহলে আমরা এখানে এটাকে স্টেপ বাই স্টেপ সলিউশন করার চেষ্টা করব। তো তাহলে দেখো, প্রথমে আমাদের কি আছে? লোডের পাওয়ার ফ্যাক্টর। তাহলে এখানে কি কি বিষয় দেওয়া আছে আমরা এটা একটু দেখি। দেখো, আমাদের দেওয়া আছে এখানে ওয়াট মিটার এর মান দেওয়া আছে 7500 ওয়াট, ওয়াট মিটার বি এর রিডিং দেওয়া আছে 1500 ওয়াট। এরপরে এখান থেকে আমাদের বলা হচ্ছে যে লোডের পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করতে হবে।
তো তাহলে এখানে দেখো আমাদের প্রথমে প্রবলেম যেটা সেটা হচ্ছে ওয়াট মিটারের রিডিং নির্ণয় করতে হবে। তো এখানে আমাদের দুইটা ওয়াট মিটারের রিডিং দেওয়া রয়েছে। তো তাহলে দেখো আমরা জানি tan phi equals to √3 W1 minus W2 by W1 plus W2। তো এখানে আমাদের ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ওয়াট মিটার রিডিং আমাদের জানা আছে, আমরা জাস্ট এখানে মান বসাবো। তার হচ্ছে tan phi equals to √3, আমরা এটাকে 1 ধরি এটাকে 2 ধরি, তাহলে 7500 মাইনাস 1500 বাই 7500 প্লাস 1500। তো এইটা ক্যালকুলেটরের সলভ ফাংশনে যদি তোমরা সলভ করো তাহলে এখান থেকে ফাই এর মান পাওয়া যাবে 49.106 ডিগ্রি। তো এইটা হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলের মান। তো এখান থেকে আমরা যদি পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করতে চাই তাই পাওয়ার ফ্যাক্টর সমান আমরা জানি cos থিটা, দ্যাট মিন্স 49.106। তো এইখান থেকে আমরা পাওয়ার ফ্যাক্টরের মান পাবো 0.654। তাহলে এইটা হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টরের মান। তো দেখো এইখান থেকে আমাদের প্রথম অংশের সলিউশন আমরা পেয়ে গেলাম। তো এখন দেখো আমাদের খ নম্বরের অংশটাতে আমরা চলে যাব। দেখো বলছে যদি সার্কিটের ভোল্টেজ 440 ভোল্ট হয়, তাহলে 440 ভোল্ট, তাহলে এখন দেখো এখানে একটু খেয়াল করে দেখো যে আমাদের 3 ফেজ সিস্টেমে এখানে বলছে 3 ফেজ 3 ওয়্যার। তো এখানে তোমার ফর ওয়াই কানেকশন দেখো এই ওয়াই কানেকশন নিয়ে আমরা আলোচনা করেছি যখন আমরা ওয়াট মিটারের পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলের মান নির্ণয় করেছিলাম, তখন আমরা ওয়াই কানেকশন নিয়ে আলোচনা করেছি। তো ওয়াই কানেকশনের ক্ষেত্রে লাইন কারেন্ট এবং ফেজ কারেন্টের মান সেম থাকে, কিন্তু লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজের মধ্যে একটা রিলেশন হচ্ছে এইটা। এটা হচ্ছে আমাদের ওয়াই কানেকশনের মধ্যে রিলেশন। এবার দেখো ডেল কানেকশন নিয়ে আমরা আলোচনা করিনি, তোমরা ডেল কানেকশন হয়তো এর আগে পড়েছো, এসি সার্কিট যখন তোমরা করেছো তখন এগুলো পড়েছো। তো ডেল কানেকশনের ক্ষেত্রে তোমার এই লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজের মান সেম হয়, কিন্তু লাইন কারেন্ট হচ্ছে ফেজ কারেন্টের √3 টাইমস। দেখো এই যে কনসেপশনটা যে লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ কিভাবে সেম হয়, দেখো এইটা হচ্ছে আমাদের ডেল সিস্টেম। তো এইখানে একটু দেখো আমরা এখানে যদি তার কানেকশন দিই, তো যখন আমরা একটা ফেজ নিয়ে আলোচনা করব তখন আমরা চিন্তা করব যে আমাদের অন্য ফেজটা নাই চিন্তা করব। তো মনে করো যে আমরা এখানে প্রথমে এই দুইটা ফেজ নিয়ে যদি আলোচনা করি তাহলে আমরা ধরবো যে আমাদের 3 নম্বর যে ফেজ আছে 3 নম্বর ফেজটা এখানে নাই, তাহলে 3 নম্বর ফেজ না থাকলে তোমার এইটাই মনে করো নাই, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, ওপেন হয়ে যাচ্ছে। তো ওপেন হয়ে গেলে তোমার মনে করো যে এই ফেজটা সম্পূর্ণটাই নাই মনে করো। তো এইটা যদি না থাকে তো তখন কি হচ্ছে, দেখো নর্মালি এটা হচ্ছে তখন নর্মালি একটা সিরিজ সার্কিট হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো এটা কি অবস্থায় আছে, এই প্রান্ত এবং এই প্রান্ত প্যারালাল অবস্থায় আছে। তার মানে প্যারালাল থাকার কারণে এখানে লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ সেম হয়, অর্থাৎ লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজের মধ্যে কোনো পার্থক্য থাকে না, দুইটা একই হয়। কিন্তু লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট, তাহলে এখানে যেহেতু প্যারালাল হচ্ছে তাহলে প্যারালালে কি হবে, কারেন্টের ডিফারেন্স হবে। তো এখানে এটাই মূলত কারেন্টের ডিফারেন্স। তো এইখানে আমাদের এখানে 3 ওয়্যার বলা হচ্ছে, আমরা এটাকে 4 ওয়্যার করে নিব। তাহলে 4 ওয়্যার যদি হয় তো তখন আমাদের এটা কোথায় চলে যাবে, ওয়াই কানেকশনে। তো এখানে হচ্ছে 3 ফেজ 4 ওয়্যার হলে সেটা হয় ওয়াই কানেকশন। তো এখন আমাদের এই পুরো সার্কিটটা চলে গেল কোথায়, ওয়াই কানেকশনের ক্ষেত্রে, ওয়াই কানেকশনের জন্য এটা হয়ে গেল। তো ওয়াই কানেকশন যদি হয় তো তাহলে আমরা এখন একটা ওয়াই কানেকশন সার্কিট ধরে এই পুরোটাকে সলভ করব। তো দেখো ওয়াই কানেকশন সার্কিট যদি চিন্তা করি তাহলে আমরা এখানে একটা ওয়াই কানেকশন সার্কিট আগে একটু এঁকে নিই।
তো এটার নাম দিলাম আর, এটা ওয়াই, এটা হচ্ছে বি, এবং এখানে যে ওয়্যার আছে সেটার নাম হচ্ছে তোমার এন, এটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট। তো এইখানে দেখো আমাদের বলছে যে যদি সার্কিটের ভোল্টেজ 440 ভোল্ট হয়, এখানে 440 ভোল্ট হচ্ছে এটা তোমার লাইন ভোল্টেজ। লাইন ভোল্টেজ মানে কি? তোমরা লাইন ভোল্টেজ জানো যে একটা লাইন এবং দুইটা লাইনের আড়াআড়িতে যে ভোল্টেজ সেটার নাম হচ্ছে লাইন ভোল্টেজ। মনে করো যে এটা হচ্ছে ভি ওয়াই বি, এইটা একটা লাইন ভোল্টেজ। অথবা এইটা এবং এইটার মাঝখানে যে ভোল্টেজ, অথবা এইটা এবং এইটার মাঝখানে যে ভোল্টেজ সেটা হচ্ছে তোমার লাইন ভোল্টেজ। অর্থাৎ এখানে টোটালি 3টা লাইন ভোল্টেজ পাওয়া যাবে, আর 3টা লাইন ভোল্টেজের মান হচ্ছে 440 ভোল্ট। তো তাহলে দেখো এইখান থেকে আমরা পাচ্ছি যে VL সমান সমান হচ্ছে 440 ভোল্ট। তবে এ ওয়াট মিটারের পার্ট দেওয়ার জন্য প্রতি ফেজে সংযুক্ত ক্যাপাসিটরের মান নির্ণয় করো। এখন এই যে ফেজ আছে এই ফেজগুলোতে তোমার হচ্ছে এই যে আমরা যে ওয়াট মিটার মেথড, অর্থাৎ দেখো এইখানে ওয়াট মিটার, দুটো ওয়াট মিটারের কানেকশন আছে। তো এইখানে এর ওয়াট মিটারের জন্য এই ওয়াট মিটারটা মনে করো যে সাপোজ এইটার এবং এটার মাঝখানে লাগানো আছে। তো এখন এই ওয়াট মিটারের রিডিংয়ের জন্য এই প্রত্যেকটা ফেজের মধ্যে আমার কত মানের ক্যাপাসিটর সংযুক্ত করতে হবে এইটা আমাদের মূলত এখানে বের করতে হবে। তো দেখো এইটা হচ্ছে আমাদের লাইন ভোল্টেজ। তো ওয়াই সিস্টেমের ক্ষেত্রে আমরা লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজের মধ্যে রিলেশনটা কি জানি, যে লাইন ভোল্টেজ হচ্ছে ফেজ ভোল্টেজের √3 টাইমস। তো তাহলে এইটা হচ্ছে আমাদের লাইন ভোল্টেজ। তো লাইন ভোল্টেজ এখানে আমাদের বলছে যে প্রতি ফেজে সংযুক্ত ক্যাপাসিটর। তার মানে দেখো আমাদের পার ফেজ নিয়ে কাজ করতে হবে। তাহলে পার ফেজ নিয়ে যদি কাজ করি এই লাইন ভোল্টেজটাকে আমাদেরকে ফেজে নিয়ে যাইতে হবে। তাহলে আমরা যদি ফেজে নিয়ে যাই তাহলে আমরা এখানে এই কোয়েশনে মান বসাই। দেখো VL সমান সমান হচ্ছে 440 √3 বি ফেজ। তাহলে এখান থেকে আমরা পাবো বি ফেজ ইকুয়ালস টু, এটা ইকুয়ালস টু না বলে আমরা বলবো অ্যাপ্রক্সিমেট টু 231 ভোল্ট। অর্থাৎ এটা হচ্ছে যদি 440কে যদি আমরা √3 দিয়ে ভাগ করি তাহলে এটা হচ্ছে 231-এর কাছাকাছি হবে। তো আমরা এখানে 231 ধরে নিচ্ছি। এখানে আমরা আমাদের এই সার্কিটের ফেজ ভোল্টেজ পেয়ে গেলাম। ফেজ ভোল্টেজ বলতে তোমার হচ্ছে এই যে পার ফেজে ভোল্টেজ। তো এখন এখানে আমাদের মূল টার্গেট হচ্ছে ক্যাপাসিটরের মান নির্ণয় করতে হবে। অর্থাৎ এই যে ফেজগুলো আছে, এই যে বাক্সগুলো তোমরা দেখতে পাচ্ছ, এর মানে হচ্ছে যে এর ভিতরে কি আছে আমরা জানি না। রেজিস্টর থাকতে পারে, ইন্ডাক্টর থাকতে পারে, ক্যাপাসিটর থাকতে পারে, অথবা তিনোটাই থাকতে পারে, অথবা দুইটা থাকতে পারে, যে কোনো কিছু এখানে যা খুশি তাই থাকতে পারে। তো এখানে যেহেতু ক্যাপাসিটরের কথা বলা হয়েছে তার মানে ক্যাপাসিটর এখানে আছে। তো এখন আমাদের মূল টার্গেট হলো এখানে ক্যাপাসিটর বের করা। তো এখন এই ক্যাপাসিটর বের করতে গিয়ে আমাদের প্রসিডিওরটা কি হবে, মানে আমাদের টার্গেটটা কি থাকতে হবে, যে আমাদের কি কাজ করতে হবে এখানে। তো এখানে দেখো আমাদের নর্মালি একটা এসি সার্কিটে 3টা এলিমেন্ট থাকে, রেজিস্টর, তারপরে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর। তো এই যে 3টা তোমার মনে করো যে এইখানে আমি যদি এটাকে সার্কিট কমপ্লিট করি, তো এখন এই যে 3টা এলিমেন্ট আমরা একটা ডিসি সার্কিটে মোট রেজিস্ট্যান্সকে বলি, তোমার যতগুলো রেজিস্ট্যান্স থাকে সবগুলোর ইকুইভ্যালেন্টকে বলে সমতুল্য রেজিস্ট্যান্স বা মোট রেজিস্ট্যান্স। তো যখন এটা এসি সার্কিট হয় তখন সেটাকে বলা হয় ইম্পিডেন্স, আর সেই ইম্পিডেন্সটাকে তোমার হচ্ছে জেড দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো এখন এই টোটাল ইম্পিডেন্সের মান কি হবে? টোটাল ইম্পিডেন্সের মান হচ্ছে এখানে যে এলিমেন্টগুলো আছে সবগুলোর যোগফল, রেজিস্ট্যান্স প্লাস জে অফ এক্সএল মাইনাস জে অফ এক্সসি। এখানে এই ইন্ডাক্টরকে প্রকাশ করা হয় তোমার প্লাস জে অফ এক্সএল দিয়ে, প্লাস জে অফ এক্সএল দিয়ে, এটা হচ্ছে ইন্ডাক্টরকে প্রকাশ করা হয়। আর ক্যাপাসিটরকে প্রকাশ করা মাইনাস জে অফ এক্সসি দিয়ে। তার মানে দেখো এই সবগুলার যোগফল, এটা সিরিজ সার্কিট না, সিরিজ সার্কিট হলে কি হয় সবগুলাকে যোগ করতে হয়। তাহলে দেখো সবগুলো এলিমেন্ট এখানে আমি যোগ করেছি। তো এইখানে একটা বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে, যখন আমরা এসি সার্কিটের যোগ বিয়োগ বলবো তোমাকে বুঝতে হবে যে সেটা হচ্ছে ভেক্টরিক্যালি, সেটা কিন্তু নর্মাল
অ্যাডিশন আর সাবট্রাকশন নয়, সেটা কিন্তু অবশ্যই ভেক্টরিক্যালি হতে হবে। এখানে দেখো সবগুলো ভেক্টর, এইটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, আর এইখানে ভেক্টর না এটা, কারণ এটা দিক নাই, এটা নর্মাল। তো এখন এই যে দেখো, আমরা যদি কোনো একটা সার্কিটের জেড নির্ণয় করি, মনে করো যে আমরা বললাম যে কোনো একটা সার্কিটের জেড সমান সমান তোমার মনে করো যে 20 ওহম। এই কথাটার মানে কি? দেখো এখানে জেড মানে কি? জেড মানে হচ্ছে যে আমার এই সার্কিটে যতগুলা এলিমেন্ট আছে সবার যোগফল। তাইলে দেখো এইখানে আমরা যদি জেড নির্ণয় করি, তার মানে এইখানে মনে করো যে 20 ওহম। তাহলে এই 20 ওহম দিয়ে কি বোঝাচ্ছে? যে আমার এই সার্কিটে যত এলিমেন্ট আছে সবগুলা এই 20-র মধ্যে আছে। আচ্ছা, এবার দেখো এখন যদি আমি বলি এই সার্কিটে আর সমান সমান 5 ওহম, তাহলে দেখো এই জেড মানে হচ্ছে যে আমার এই সার্কিটে যতগুলো এলিমেন্ট ছিল সবগুলো এটার ভিতরে আছে, তার ভিতরে আর সমান সমান আছে 5। তার মানে দেখো এই আর সমান সমান আমি 5 পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে দেখো যদি আমাকে বলে দেয় এক্সএল সমান মনে করো যে 7 ওহম, তার মানে এই এক্সএল সমান সমান আমি 7 ওহম পেয়ে গেলাম। তো তাহলে দেখো এইখান থেকে আমি আর পেয়ে গেলাম, এক্সএল পেয়ে গেলাম, তাহলে এর ভিতরে আর বাকি আছে কি? নিশ্চয়ই এই এক্সিটা বাকি আছে। তো তাহলে দেখো এখন যদি আমি এই ইকুয়েশনে মান বসাই, এই ইকুয়েশনে যদি মান বসাই, আর এর মান বসাই, এক্সএল এর মান বসাই, জেড এর মান বসাই, তাহলে দেখো এক্স এর মান পাবো কিনা। তো তাহলে আমাদের এখানে মেইন প্রসিডিওরটা হচ্ছে এটা, যে আমাদের প্রত্যেকটা ফেজে, এই প্রত্যেকটা ফেজে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলার দেখবো যে কোন কোন এলিমেন্টগুলোর মান বের করা যায়। আমাদের মূল টার্গেট হচ্ছে ক্যাপাসিটরের মান বের করা। তো এখন ক্যাপাসিটর তোমার হচ্ছে এই ইকুয়েশনে দেখো জেড ইকুয়ালস টু আর প্লাস জে অফ এক্সএল মাইনাস জে অফ এক্সসি। তো এই ইকুয়েশনের টোটাল ভেরিয়েবল হচ্ছে কয়টা? 4টা। তার ভিতরে আমাদের এই টার্গেট হচ্ছে এটা, এই টার্গেটকে বের করা। তো এই টার্গেটকে বের করতে গেলে এই বাকি 3টা তো আমাকে জানতে হবে। তো তাহলে আমাদের এখন কাজ হচ্ছে এই 3টা এলিমেন্ট জেড আর জে অফ এক্সএল নির্ণয় করা। যদি এইগুলাকে, এই 3টাকে যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলে আমরা সেখান থেকে কি করতে পারবো? জে অফ এক্স এর মান নির্ণয়। তো তাহলে আমরা এখানে আমাদের কি কি এই অঙ্কের প্রসিডিওরটা কি কি আমরা সেইটা বুঝে গেলাম। তো আমাদের প্রসিডিওর হচ্ছে প্রথমে জেড এর মান বের করব, এরপরে আর এর মান বের করব, জে অফ এক্সএল এর মান বের করব, এরপরে আমরা এই ইকুয়েশন থেকে জে অফ এক্স এর মান নির্ণয় করতে পারবো। এখন এই যে আমাদের এসি সার্কিটের 3টা এলিমেন্ট, এই 3টা এলিমেন্টের আমরা একটু ভেক্টর ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। দেখো আমাদের ভেক্টর কেমন হতে পারে। তোমার আমরা এর আগে কমপ্লেক্স নাম্বার নিয়ে আলোচনা করেছি, এবং কমপ্লেক্স নাম্বারের সাথে প্লাস আই মাইনাস আই আসলে সেগুলো কেমন হবে এটাও আমরা দেখেছি। এখন মনে করো তোমার হাতে এরকম একটা সার্কিট আছে, সার্কিটের 3টা এলিমেন্ট আছে। তো এখানে আমরা বোঝার সুবিধার্থে আমরা সরাসরি এদের মান নিব। এখানে মনে করো যে এটা 10 ওহম, এইটা তোমার মনে করো যে 20 ওহম, এবং এইটা তোমার মনে করো যে প্রথমে আমি 15 ওহম নিলাম। তো এখন এইখানে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের এই সার্কিটে এক্সএল ইজ গ্রেটার দেন এক্সসি। তো এখন এই সার্কিটটার জন্য যদি আমরা ভেক্টর অঙ্কন করি, অর্থাৎ এখানে যে প্যারামিটারগুলো আছে, প্যারামিটারের ভেক্টর যদি আঁকি, তাহলে আসলে সেটা কেমন হবে আমরা এইটা দেখব। তো এর ভিতরে দেখো আমাদের এই রেজিস্টিভ এলিমেন্টটা, এটা হচ্ছে একটা নন ভেক্টর কোয়ান্টিটি, অর্থাৎ এটার কোনো দিক লাগে না, এটা শুধুমাত্র মানের মাধ্যমে প্রকাশ করা যায়। কিন্তু ইন্ডাকটেন্সকে প্রকাশ করার জন্য আমরা জানি কি প্লাস জে অফ এক্সএল, ক্যাপাসিটরকে প্রকাশ করার জন্য মাইনাস জে অফ এক্সসি ব্যবহার করা হয়। আর এখানে এই দুইটাই হলো ভেক্টর কোয়ান্টিটি, কারণ এদের সাথে কি আছে? দিক আছে। তো
তো এখন এদের ভেক্টর ডায়াগ্রামটা কেমন হবে, তো আমরা প্রথমেই একটা তোমার হচ্ছে কার্টেসিয়ান সিস্টেম নিয়ে নিলাম। তো এখন এটা হচ্ছে আমাদের রিয়েল অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমাদের ইমাজিনারি বা ওয়াই অ্যাক্সিস। তো এখন এই যে দেখো আর এটা হচ্ছে একটি নন ভেক্টর কোয়ান্টিটি, অর্থাৎ এটা শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যায়, অর্থাৎ এটার সাথে কোনো কাল্পনিক অংশ নাই, মান নাই, আই অথবা জে নাই। তো তাহলে দেখো আই অথবা জে যদি না থাকে সেটা কোন অক্ষ বরাবর হয়, এটা হচ্ছে কি এই রিয়েল অ্যাক্সিস বরাবর হয়। তো তাহলে রিয়েল অ্যাক্সিস বরাবর আর যদি দিই তাহলে মনে করো যে আর আমার এইখানে, তাহলে এইটা হচ্ছে আমার আর, কারণ কি এটা হচ্ছে তোমার হচ্ছে রিয়েল, এটা শুধু পিওর রিয়েল নাম্বার, এখানে কোনো আই অথবা জে নাই। তাইলে এবার দেখো এইখানে আমাদের আছে কি জে অফ এক্সেল, জে অফ এক্সেলের মান কত 20। তো জে অফ এক্সেল কোন দিকে হয়, জে হচ্ছে কি উপরের দিকে, প্লাস জে উপরের দিকে, মাইনাস জে নিচের দিকে। তো তাহলে দেখো আর এইগুলা হচ্ছে কি ভেক্টর সাম, তাহলে ভেক্টর সামের নিয়ম কি, দেখো এই আর ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট এটা, টার্মিনাল পয়েন্ট এটা। এবার আমাদের আঁকতে হবে এক্সেল ভেক্টর, তাই এক্সেল ভেক্টরটা কোন দিকে আঁকতে হবে, এই ভেক্টরের টার্মিনাল পয়েন্ট থেকে শুরু করতে হবে। আর যেহেতু এটার সাথে জে আছে তাহলে এই জে থাকার কারণে এটা কোন দিকে হবে, উপরের দিকে হবে, এই দেখো এটা এইদিকে হবে। তাহলে এটা হচ্ছে কি জে অফ এক্সেল এবং এইটার মান কত 20 ওহম। এরপরে দেখো জে অফ এক্সসি আর জে অফ মাইনাস এক্সসি, তাহলে মাইনাস প্লাস জে যদি উপরের দিকে হয়, মাইনাস জে কোন দিকে হবে, নিচের দিকে, এবং এইখান থেকে এই পর্যন্ত এটা কত 20, তাহলে 15 কত হবে, এটার চেয়ে নিশ্চয়ই একটু ছোট হবে, ধরে নিলাম এটাই পর্যন্ত, এটা হচ্ছে মাইনাস জে অফ এক্সসি এবং সমান সমান হচ্ছে কত 15 ওহম। এবারে আসো আমরা একটা সংখ্যা রেখা দেখব, মনে করো যে এটা একটা সংখ্যা রেখা, এটা হচ্ছে এটার 0 0 বিন্দু। তো এখন এইখানে দেখো তোমার মনে করো যে এইটুক হচ্ছে +20 আর এইখান থেকে এইটুক হচ্ছে এটা হচ্ছে তোমার মাইনাস, যেহেতু এটা -20 এবং এটা হচ্ছে তোমার +10। তাহলে এই দুইটা যদি এখন আমরা যোগ করি, দেখো -20 + 10 সমান সমান -10, তার মানে এই দুইটাকে যোগ করলে আমরা ফাইনাল রেজাল্ট পাবো হচ্ছে -10। তাহলে দেখো এইটা এটা যোগ করলে কি পাবো -10, তার মানে -10 কোন দিকে হবে, এই দিকে, তাহলে এইটুকু হচ্ছে -10। তার মানে দেখো এইটা এবং এইটাকে যোগ করে, যোগ বিয়োগ করে আমরা এইটুক পেলাম। তো এখানে দেখো এইটা হচ্ছে 20, এটা হচ্ছে 15, তাহলে এইটা আছে যেই দিকে, এইটা আছে তার বিপরীত দিকে। তাহলে এই 20 থেকে যদি তুমি 15 বাদ দাও কত হবে, তাহলে দেখো +20 - 15 = +5, তার মানে হচ্ছে পজিটিভ দিকে 5, তার মানে পজিটিভ কোন দিকে, এই দিকে। তাহলে এইটা হচ্ছে তোমার জে অফ এক্সেল = 5। তো তাহলে এবার কি করতে হবে, তাহলে দেখো এই যে জে অফ এক্সেল এবং মাইনাস জে অফ এক্সসি মিলে এই দুইটা রেজাল্টেন্ট করে আমি ফাইনালি পেয়েছি এইটুকু। তাহলে এখন দেখো আমার ভেক্টর আছে কি কি, এই আর ভেক্টর আছে আর এখন আছে এইটুকু। তো এখন এইটাকে আমরা এইভাবে লিখব, এইটা এই যে এই পর্যন্ত এইটা আমরা কিভাবে পেলাম, জে অফ এক্সেল মাইনাস জে অফ এক্সসি, অর্থাৎ এই দুইটাকে বিয়োগ করে তো আমরা এইটুকু পেয়েছি। তাহলে দেখো ভেক্টর সামের নিয়ম অনুসারে প্রথম ভেক্টরের আদি ভেক্টর এবং শেষ ভেক্টরের টার্মিনাল পয়েন্ট আবার যোগ করতে হবে, এই দেখো যোগ করে দিলাম। এখন এই যে এইটা 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 এই তিনটাকে ভেক্টর সাম করে আমরা কি পাই, টোটাল ইম্পিডেন্স পাই, টোটাল ইম্পিডেন্স জে অফ এক্সেল মাইনাস জে অফ এক্সসি। তো তাহলে দেখো এই অংশটা তাহলে আমার কি টোটাল ইম্পিডেন্স। এটা হচ্ছে আমাদের মূলত কি এই একটা এসি সার্কিটের যে তিনটা প্যারামিটার থাকলে তাদেরকে যোগ করে তাদের একটা ভেক্টর ডায়াগ্রাম, তাদের লব্ধি বের করার বা মোট ইম্পিডেন্স নির্ণয় করার একটা ভেক্টর ডায়াগ্রাম। এখন এইখানে দেখো আমরা কি করেছি, এক্সেল ছিল এক্সির চেয়ে বড়। এবার আমরা একটু উল্টা কাজ করে দেখি, এইটা নিলাম মনে করো যে তোমার
30, এটা নিলাম তোমার মনে করো যে 50। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সসি ইজ গ্রেটার দেন এক্সএল। তো এখন এই ভেক্টর ডায়াগ্রামটা কেমন হবে? তো এখন আমরা এই ভেক্টর ডায়াগ্রামটা যদি আঁকি, প্রথমে আমরা একটা কার্টেসিয়ান সিস্টেম নিলাম। তাহলে আর হচ্ছে আমাদের আগে যা ছিল এখনও তাই আছে, আর হচ্ছে রিয়েল, এর সাথে কোনো কাল্পনিক নাম্বার নাই। তাহলে আর হবে আমাদের এই দিকে, ধরে নিলাম এটা হচ্ছে আর। এরপরে দেখো এক্সএল হচ্ছে 30, তার মানে এক্সএল কোন দিকে? পজিটিভ দিকে। তো এইটা হচ্ছে তোমার জে অফ এক্সএল ইকুয়ালস টু 30 ওহম। জে অফ এক্সি মাইনাস জে অফ এক্সি, মাইনাস কোন দিকে হয়? নিচের দিকে হয়। তাহলে হচ্ছে মাইনাস জে অফ এক্স ইকুয়ালস টু তোমার হচ্ছে 50 ওহম। তো এখন দেখো এইখানে হচ্ছে -50, এখানে হচ্ছে +30। তো এটা যদি আমরা যোগ বিয়োগ করে -20, তার মানে মাইনাস কোন দিকে? নিচের দিকে। তাহলে ধরে নিলাম -20 এই পর্যন্ত। তাহলে দেখো আমার এই সম্পূর্ণটা, দেখো এই সম্পূর্ণটা এবং এইটুকুকে ভেক্টর সাম করে আমি ফাইনালি পেয়েছি এইটুকু। তো তাহলে এইটুকু আমি কি লিখতে পারি? মাইনাস জে অফ এক্সসি প্লাস জে অফ এক্সএল। তো এখন যোগ করার জন্য কি করতে হবে? এইটার প্রথম ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট এবং শেষ ভেক্টরের টার্মিনাল পয়েন্টকে যোগ করতে হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের জেড। তো এটা হলো আমাদের, যদি তোমার এক্সএল এবং এক্সসি এর মধ্যে যদি কেউ ছোট কেউ বড় হয় তাহলে তাদের ভেক্টর ডায়াগ্রাম। এটা হচ্ছে আমাদের ইম্পিডেন্সের ভেক্টর ডায়াগ্রাম। আশা করি ইম্পিডেন্সের ভেক্টর ডায়াগ্রাম কিভাবে অঙ্কন করতে হয় এটা তোমরা বুঝেছো। তো এখানে দেখো আমাদের মূল প্রসিডিউর হচ্ছে কি, যে আমরা জেড ইকুয়ালস টু আর প্লাস জে অফ এক্সএল মাইনাস জে অফ এক্সসি, এই ইকুয়েশন থেকে বুঝতে পারতেছি আমাদের যদি ক্যাপাসিটরের মান বের করতে হয় তাহলে এই বাকি তিনটার মান বের করতে হবে। তাহলে আসো আমরা এখানে বাকি তিনটার মান কীভাবে বের করতে হয় এটা দেখব। তো এখানে দেখো আমরা ভোল্টেজ পেয়ে গেলাম। দেখো ডিসি সার্কিটের নিয়ম অনুসারে আমরা জানি রেজিস্ট্যান্স সমান সমান হচ্ছে কি ভোল্টেজ ভাগ কারেন্ট। এসি সার্কিটের বেলায় একই ঘটনা, ইম্পিডেন্স সমান সমান হচ্ছে ভোল্টেজ ভাগ কারেন্ট। অর্থাৎ এইখানে ডিসি সার্কিটে যেটাকে রেজিস্ট্যান্স বলি, এসি সার্কিটে সেটাকে আমরা ইম্পিডেন্স বলবো। তো এইখানে আমি ভোল্টেজ জানি, এখন আমাকে কারেন্ট জানতে হবে। কারেন্ট জানার জন্য কি করতে হবে? দেখো তাহলে টোটাল পাওয়ার কত বলো তো? এখানে টোটাল পাওয়ার হচ্ছে একটাতে হচ্ছে 7500 ওয়াট এবং একটাতে হচ্ছে তোমার 1500 ওয়াট। তাহলে টোটালে হচ্ছে আমাদের 9000 ওয়াট। এইটা একটু খেয়াল করে দেখো, 9000 ওয়াট কি? এটা হচ্ছে সার্কিটের টোটাল পাওয়ার, দ্যাট মিন্স 3টা ফেজের পাওয়ার, 1 2 3টা ফেজের পাওয়ার। তাহলে আমি যদি এখানে পার ফেজের পাওয়ার নির্ণয় করতে চাই, পাওয়ার পার ফেজ 9000/3 সমান সমান 3000 ওয়াট। তাহলে দেখো এখান থেকে প্রতি একটা ফেজে কতটুকু পাওয়ার আছে সেটা আমি বের করে ফেললাম, প্রতি একটা ফেজে কতটুকু ভোল্টেজ আছে সেটাও জানি। তো তাহলে দেখো পাওয়ারের সূত্র থেকে আমরা কি জানি? পাওয়ার সমান সমান VI cos θ। তো তাহলে দেখো এখন আমরা যদি এইখানে যদি আমরা সূত্র দিই তাহলে কি পাবো? তাহলে টোটাল পাওয়ার আমরা জানি কত? 3000 ওয়াট। এইখান থেকে আমরা ভোল্টেজ জানি, ভোল্টেজ কত? 231। কারেন্ট আমাদের জানা নাই। এবং দেখো এই সার্কিটে আমরা কিন্তু শুরুতেই লোডের পাওয়ার ফ্যাক্টর বের করেছি 0.654। তো এখন এই ইকুয়েশন আমাদের ভেরিয়েবল একটা, তাহলে এখানে এটা যদি তোমরা ক্যালকুলেটরে সলভ ফাংশনে দাও, এখান থেকে আমাদের কারেন্টের মান আসবে 19.85 অ্যাম্পিয়ার। তাইলে দেখো এইখানে আমরা প্রতি একটা ফেজের জন্য, এটা হচ্ছে পার ফেজের কারেন্ট, দেখো প্রতি ফেজের ভোল্টেজ জানি, কারেন্ট জানি। আমরা একটু আগেই সূত্র দেখেছি যে রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স সমান সমান হচ্ছে ভোল্টেজ ভাগ কারেন্ট। তো তাহলে দেখো এইখান থেকে আমরা যদি পার ফেজের ইম্পিডেন্স নির্ণয় করতে চাই, অতএব ইম্পিডেন্স পার ফেজ সমান সমান কি? ইম্পিডেন্স সমান সমান হচ্ছে ভোল্টেজ ভাগ কারেন্ট। দেখো ভোল্টেজ হচ্ছে কত? 231 ভাগ, এখানে আমরা কারেন্ট পেয়েছি 19.85। এটা যদি আমরা সলভ করি তো তাহলে পাবো 11.63।
তো তাহলে দেখো এইখান থেকে আমরা টোটাল ইম্পিডেন্স পেয়ে গেলাম। তো এরপরে এইখানে আমাদের কারেন্ট জানা আছে, ভোল্টেজ জানা আছে। তো এইখানে দেখো আমাদের সার্কিট এলিমেন্ট কি কি আছে, রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্স। তো এইখানে আমরা যদি এই সার্কিটে আমরা কারেন্ট জানি কি, এটা হচ্ছে যেহেতু তোমার সিরিজ সার্কিট, তাহলে এখানে কারেন্টের মান সেম থাকবে। অর্থাৎ এই সার্কিটের প্রত্যেকটা যে এলিমেন্ট আছে সেই প্রত্যেকটা এলিমেন্টের কারেন্টের মান সেম থাকবে। তো এখানে মনে করো যে তুমি কিছুই জানো না, মনে করো যে এক্সএল এক্সি কিছুই জানো না, কিন্তু এখানে রেজিস্ট্যান্সের মান জানো, মনে করো যে এটা 10 ওহম, আর এখানে কারেন্ট মনে করো যে তোমার 5 অ্যাম্পিয়ার। তো তাহলে আমরা পাওয়ারের সূত্র থেকে আবার কি জানি, I স্কোয়ার আর। তাহলে আমরা এইখান থেকে এই সূত্র থেকে দুইটা এলিমেন্ট থেকে কিন্তু পাওয়ারের মানটা নির্ণয় করতে পারবো। তো তাহলে এইখানে আবার আমরা লিখতে পারি P সমান সমান I স্কোয়ার আর। তো তাহলে এখানে আমাদের দেখো আমরা শুরুতেই দেখেছিলাম যে তিনটা এলিমেন্টের ভিতরে আমাদের একটা এলিমেন্ট আমরা নির্ণয় করব, এটা আর, এটা এক্সএল, এটা এক্সসি। তো তাহলে আমাদের এই এলিমেন্টটা নির্ণয় করতে হবে। তাহলে লাগবে কি, এইটা লাগবে, এইটা লাগবে এবং টোটাল, অর্থাৎ টোটাল ইম্পিডেন্স কি সেটা জানতে হবে। তাহলে দেখো এখন আমি এইটাও নির্ণয় করতে পারবো এই সূত্র দিয়ে। তো তাহলে আর সমান সমান দেখো পার ফেজের পাওয়ার ছিল হচ্ছে আমার 3000 ওয়াট বাই I স্কোয়ার, আয়ের মান হচ্ছে 19.85 তার মাথায় স্কোয়ার। তো এইটা যদি আমরা সলিউশন করি তাহলে পাবো 7.6 ওহম। তো তাহলে দেখো আমার যে রিকোয়ারমেন্ট ছিল, প্রথমে এইটা বের করলাম, এরপরে টোটাল ইম্পিডেন্স বের করলাম। দেখো তার মানে হচ্ছে একটা একটা করে রিকোয়ারমেন্টগুলো আমাদের ফিল আপ হচ্ছে। তো এখন আর কি বাকি আছে, তারপর দেখো এই যে এক্সএল এর মান বাকি, যদি এক্সএল এর মানটা যদি আমরা নির্ণয় করতে পারি, তো তাহলে এক্সএল এর মানটা নির্ণয় করতে পারলে কিন্তু আমরা এইটা নির্ণয় করতে পারবো। তো এখন আমাদের দেখতে হবে যে আসলে আমরা এক্সএলটা কিভাবে নির্ণয় করতে পারি। তো দেখো আমরা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল নিয়ে কিন্তু ইতিমধ্যে আলোচনা করেছি। এখানে আমাদের টোটাল ইম্পিডেন্স আমরা জানি, তারপরে রেজিস্ট্যান্সের মান আমরা জানি। তাহলে এখন এই যে সার্কিটটা আছে, এই সার্কিটটার জন্য আমার ভেক্টর ডায়াগ্রামটা কেমন হবে, তাহলে ভেক্টরটা হচ্ছে তোমার একটা রেজিস্টিভ এলিমেন্ট থাকবে, তারপরে তোমার ইন্ডাকটিভ এলিমেন্ট থাকবে এবং ফাইনালি একটা ইম্পিডেন্স থাকবে। এটা হচ্ছে আমাদের জেড ইম্পিডেন্স। তো এইখানে দেখো এটা হচ্ছে আর এর মান। তো এইখানে এই দেখো জেড জানি আমরা, আর এখানে জানি, তাহলে এক্সএলটা আমরা এখানে কিভাবে পাবো? এক্সএলটা নির্ণয় করে দেখো এটা কি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এখানে যদি আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করি তাহলে কি পাবো? তাহলে দেখো এক্সএল ইকুয়ালস টু রুট ওভার জেড স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। পিথাগোরাসের সূত্র আমরা কি জানি, দেখো অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার বা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে আমাদের এখানে এক্সএল সমান যদি আমরা লিখি তাহলে এই ইকুয়েশনটা আমরা লিখতে পারি। তো এইখান থেকে আমরা দেখো জেড মানে কি, এটা হচ্ছে পার ফেজের জন্য ইম্পিডেন্স। তো তাহলে এখানে কত পাইছি আমরা 11.63 তার মাথায় স্কোয়ার মাইনাস আমরা আর এর মান পেয়েছি 7.6 তার মাথায় স্কোয়ার। তো এইটাকে আমরা ক্যালকুলেশন করে মান পাচ্ছি 8.8 ওহম। তো তাহলে দেখো আমাদের এখানে সবগুলো এলিমেন্টের মান আমাদের জানা হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এখন আমাদের ক্যাপাসিটরের মান জানতে হবে। তো ক্যাপাসিটরের মান জানার জন্য এখানে একটা কন্ডিশন রয়েছে, সেটা হচ্ছে দেখো বলছে যদি সার্কিটের ভোল্টেজ 440 ভোল্ট হয় তবে এ ওয়াট মিটারের পার্ট দেওয়ার জন্য প্রতি ফেজে সংযুক্ত ক্যাপাসিটরের মান নির্ণয় করো। তো এখানে আমাদের একটা স্পেসিফিক ওয়াট মিটারের কথা বলা হয়েছে, প্রতি ফেজে পার্ট দেওয়ার জন্য তোমার হচ্ছে এ ওয়াট মিটারের সাথে। তো এই এ ওয়াট মিটারকে যখন আমরা প্রতি ফেজে কানেকশন দিব, তো তখন ওই ওয়াট মিটারের পাওয়ার ফ্যাক্টরটা অবশ্যই তোমার হচ্ছে 0.5 হওয়া লাগবে, 0.5 হতে হবে। তো তাহলে এই যদি হয় পাওয়ার ফ্যাক্টর, তাহলে এখন আমরা কি করব, এই কন্ডিশনে অর্থাৎ প্রতি ফেজে যখন এটাকে কানেকশন দিয়ে আমরা পাওয়ার মেজার করব, ওই অবস্থায় আমাদের ক্যাপাসিটরের মান নির্ণয় করতে গেলে পাওয়ার ফ্যাক্টরের মান অবশ্যই 0.5 হতে হবে। তো তাহলে এই অবস্থায় যদি আমরা নির্ণয় করি, তো তাহলে 0.5 পাওয়ার ফ্যাক্টরের জন্য আমাদের অ্যাঙ্গেল আসতেছে কত, cos থিটা সমান সমান 0.5, বা এইখান থেকে আমরা থিটা ইকুয়ালস টু পাবো 60 ডিগ্রি।
তো এখান থেকে আমাদের মান পেয়ে গেলাম আমরা অ্যাঙ্গেলের মান। তো এখন এই অ্যাঙ্গেল ধরে আমাদের ক্যাপাসিটরের মান নির্ণয় করতে হবে। তো দেখো আমরা যদি আবার আমাদের ট্রায়াঙ্গেলের দিকে যাই, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলে, তাহলে এইটা ছিল আমাদের রেজিস্ট্যান্স, তারপরে এটা ছিল তোমার ইন্ডাকট্যান্স, আর এইটা ছিল আমাদের টোটাল ইম্পিডেন্সের মান। তো এখন এইখান থেকে দেখো আমাদের অ্যাঙ্গেলের মান কিন্তু 60 ডিগ্রি দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তো এখন এইখানে আমরা যদি দেখো আমাদের একটা সার্কিটে এটা রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, তাহলে এটা হচ্ছে তোমার XL আর এটা হচ্ছে XC। তো যেহেতু দুইটাকেই তোমার X দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এই দুইটার ইন জেনারেল নাম হচ্ছে X, অর্থাৎ এই দুইটার ইন জেনারেল রিঅ্যাকট্যান্সের নাম হচ্ছে X দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। যখন XL সেটা হচ্ছে ইন্ডাকট্যান্স, যখন XC তখন সেটা হচ্ছে ক্যাপাসিট্যান্স। আর এই দুইটার মিলিত ইফেক্টস যেটা, সেটার নাম হচ্ছে শুধু X, যেহেতু এটার সাথে X আছে, এটার সাথে X আছে। তো তাহলে এখন এইখান থেকে যদি আমরা, তো মনে করো যদি কোথাও X এর মান থাকে, তার মানে বুঝতে হবে কি ওই এটার ভিতরে কি আছে, ইন্ডাক্টর আছে এবং ক্যাপাসিটর আছে। তো এখন ইন্ডাক্টর ক্যাপাসিটর কি হবে না হবে এটা তো আমরা জানি না। তো আমরা এখানে নতুন পাওয়ার ফ্যাক্টর পেয়েছি কত, 0.5। 0.5 জন্য আমরা অ্যাঙ্গেল পেয়েছি কত, 60 ডিগ্রি। তো এইটা তো ছিল আমাদের আগের এক্সেল, কিন্তু এখন কি হবে সেটা তো আমরা জানি না। এটা ইন্ডাক্টরের এখানে কি থাকবে, ক্যাপাসিটর থাকবে না ইন্ডাক্টর থাকবে, এটা জানি না। আমরা ইন জেনারেল এটাকে X দিলাম। তো দেখো এখান থেকে যদি আমরা X এর মানটা যদি নির্ণয় করতে চাই, তো তাহলে আমাদের কি কি জানতে হবে। দেখো এইখানে আমরা এইটার মানটা জানি, তারপরে অ্যাঙ্গেল জানি, বের করতে হবে এইটার মান। কিন্তু এইখানে কিন্তু আর আমরা জেডের মান জানি না। এই জেড ছিল কি পূর্বে যে পাওয়ার ফ্যাক্টর ছিল সেই পাওয়ার ফ্যাক্টরের জন্য, অর্থাৎ এইখানে আমাদের যে আমরা লোডের যে পাওয়ার ফ্যাক্টর পেয়েছিলাম ওই পাওয়ার ফ্যাক্টরের জন্য ছিল কিন্তু এইটা, কিন্তু এইখানে কিন্তু আবার পাওয়ার ফ্যাক্টর চেঞ্জ হয়েছে, দ্যাট মিনস এটাও চেঞ্জ হবে। তো তাহলে এইখানে আমরা কি লিখতে পারি, দেখো আমাদের এইটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, রেজিস্ট্যান্সের মান আগেও যা ছিল এখনও তাই আছে, তারপরে নতুন একটা আমরা অ্যাঙ্গেল পেয়েছি। তো এখন দেখো এইটা জানি বের করতে হবে এইটা। তো তাহলে দেখো এই যে লম্ব এবং ভূমির মধ্যে সম্পর্ক তৈরি করে কে, ট্যান থিটা। আমরা জানি ট্যান থিটা সমান সমান লম্ব ভাগ ভূমি। তো এইখান থেকে আমাদের বের করতে হবে এক্স এর মান। তাহলে এক্স সমান সমান দেখো আমাদের ট্যান থিটার মান আছে 60 ডিগ্রি এবং আর এর মান আমরা কত পেয়েছিলাম, আর এর মান হচ্ছে 7.6। তো এইখান থেকে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এক্স এর মান হয়ে যাবে 13.17 ওহম। তাহলে দেখো এইখানে আমরা এটা এক্স এর মান পেলাম। দেখো এই যে এক্স, এই এক্স এর ভিতরে কি কি আছে, এক্সএল আছে এবং এক্সসি আছে। তাহলে দেখো আমরা কিন্তু এই দেখো এখানে এক্সএল এর মান কিন্তু বের করেছি, এখানে কিন্তু এক্সএল এর মান আমাদের বের করা আছে। তো তাহলে আমাদের লাগবে কি, দেখো আমরা এই যে টোটাল, তাহলে এক্স সমান সমান আমরা লিখতে পারি এক্সএল প্লাস এক্সসি, অর্থাৎ দুইটার মিলিত যোগফল। তো তাহলে এইখান থেকে আমরা এই ইকুয়েশন থেকে যদি মানগুলো বসাই তাহলে কিন্তু আমরা এই মানটা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো আমরা মান বসাই, তাহলে এক্স সমান সমান আমরা জানি এক্স সমান পেয়েছি আমরা 13.17 এবং এক্সএল এর মান আমরা পেয়েছি 8.8, তার সাথে আছে এক্সসি। তাহলে দেখো এখান থেকে এক্সসি সমান সমান কি জানি আমরা, এক্সসি সমান সমান এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের 4.61 ওহম। এটা হচ্ছে ওহমিক ভ্যালু। তো দেখো এখান থেকে এক্সসি এর মান আমরা পেয়ে গেলাম। তো এই যে এক্সসি বা ক্যাপাসিটরের যে ইকুয়েশন, এটার এক্সসি সমান সমান আমরা কি জানি 1/2 পাই এফসি। তো আমাদের বলছে যে এখানে ক্যাপাসিটরের মান নির্ণয় করতে হবে। তাহলে ক্যাপাসিটর এইটা, তাহলে ক্যাপাসিটর এটাকে আমরা এদিকে নিয়ে আসি, তাহলে 1/2 পাই এফ এক্সসি। তো এইটাতে আমরা মান বসাবো 2 পাই। দেখো ফ্রিকোয়েন্সির মান আমাদের 50 হার্টজ বলে দেওয়া হয়েছে, তো এখানে আছে 4.61। তো এখন এইখানে যদি আমরা মান বসাই তাহলে আমাদের সি সমান সমান আসবে তোমার 690.47 ইন্টু 10⁻⁻6 ফ্যারাড। এখন তোমার হচ্ছে নর্মালি ক্যাপাসিটরের ইউনিটটা মাইক্রোফ্যারাড এটাকে প্রকাশ করা হয়।
তাহলে মাইক্রোফ্যারাডে যদি আমরা করতে চাই, তাহলে মাইক্রোতে যদি নিতে চাই, এটা আছে ফ্যারাডে আছে, মাইক্রোতে যদি নিতে চাই তাহলে কি করতে হবে, 10⁻⁻6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখন এটা হয়ে গেল মাইক্রোফ্যারাড। এটা চলে গেলে 690.47 মাইক্রোফ্যারাড। তাহলে এইটাই হলো আমাদের মূলত এই ক্যাপাসিটরের মান। এটা হচ্ছে আমাদের এই অঙ্কটার অ্যান্সার। তো আশা করি তোমরা এই প্রবলেমটা বুঝতে পেরেছ। থ্যাংক ইউ।